প্রিয় দর্শক, আমাদের খবরের দেশ স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের ভীষণ প্রিয় ব্যক্তিত্ব, খবরের দেশের প্রকাশক মোহাম্মদ আব্দুল জলিল। আমাদের স্টুডিওতে আজকে আপনার যে সময় হলো, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। অবশেষে আপনার নিজের স্টুডিও, এত সুন্দর স্টুডিও আমরা করতে পেরেছি। তো আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমার ভালো লাগছে যে আমি আপনাদের এত ব্যস্ততার ভিতরেও যে আপনারা আমাকে নিয়ে চিন্তা করে সুন্দর একটা আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং খবরের দেশের যারা আমাদের সাথে সহকর্মী আছে, যারা আছে, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। থ্যাংক ইউ। আসলে মানুষ হিসেবে আপনার স্বপ্নটা কি? স্বপ্ন সব মানুষেরই স্বপ্ন থাকে বিভিন্ন রকমের। তা আমার স্বপ্নটা হলো, আমার যেটা বেসিক্যালি আসলে মনে হয়, আমাদের যে শিল্প চর্চা, সেখানে প্রচুর একটা গ্যাপ আছে। আমার মনে হয়েছে যে আমরা সুষ্ঠু শিল্প চর্চা যদি করতে চাই, তাহলে আসলে আমাদের এগিয়ে আসা উচিত। সেই থেকে আমার চিন্তা, ফ্যামিলি নিয়ে একসাথে সিনেমা দেখার যে সিনেমা হওয়া দরকার, বাচ্চাদেরকে নিয়ে যে সিনেমা হওয়া দরকার, সেটা হচ্ছে না। তো ওই চিন্তা থেকে আমার একটু মনে হলো যে আসলে আমার ব্যক্তি হিসাবে একটু উদ্যোগ নেওয়া উচিত, যে ভালো সিনেমা, ভালো নাটক, ভালো শর্ট ফিল্ম যদি আমি করি, তাহলে হয়তো আমরা আমাদের যে আগের মতো সিনেমামুখী আমাদের যাত্রা শুরু হতে পারে। গ্রেট গ্রেট, ইটস বিগ। এটা হচ্ছে এজ এ মিডিয়া যাত্রায়, এই যাত্রায় তো আপনার দীর্ঘদিনের কন্ট্রিবিউশন এবং শ্রম আছে। আপনি কি ভাবছেন আসলে একটা পত্রিকা কি অবদান রাখতে পারে, কি মনে করে এটা শুরু করলেন? আসলে যে কোনো নিউজ চ্যানেল বা মিডিয়া সবসময় সমাজের জন্য একটা বিশাল ভূমিকা রাখে। এবং একটা মিডিয়া দেখা যাচ্ছে যে আমি যদি সত্য নিউজটাকে তুলে ধরি, তাহলে সমাজের যে ক্লান্তি আছে বা অন্ধকার যে জগৎগুলো আছে, সেগুলা থেকে আমরা আলোকিত কিছু সংবাদ বের করে নিয়ে আসতে পারি। আমি সেদিক থেকে চিন্তা করে মানে একটা মনস্থির করলাম যে আমি যদি একটা নিউজ চ্যানেল করি, সেখানে আমি কখনোই সত্যর সন্ধানে সবসময় থাকবো, সত্যর বিচরণে আমি চলবো এবং মিথ্যাকে আমি কোনোভাবেই প্রশ্রয় দেব না। এবং আমার প্রত্যেকটা জেলা উপজেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা এমন কোনো তথ্য প্রচার করব না যে তথ্যে একজন নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রেট, এটা গ্রেট প্রিন্সিপাল। আপনার তো আসলে অনেক ফাইট করে এরকম একটা স্বপ্নের, মানে অনেক ফাইট করতে হয় এরকম একটা স্বপ্ন জিইয়ে রাখার জন্য। ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য দীর্ঘদিনের যে লড়াই, সে লড়াইয়ের যদি চুম্বক অংশ আমাদের দর্শকের জন্য শেয়ার করতেন। আমি একটু বড় করে বলি যে আমি যখন বিজনেস শুরু করি 2003 সালে, তখন আমার বাবার থেকে আমি 7 লাখ টাকা আমার বিজনেসের জন্য আমার বাবা আমাকে দিয়েছিল। তো 7 লাখ টাকা আমি বিজনেস করতে গিয়ে টোটালি 7 লাখ টাকা আমি লস, আপসেট হয়ে গেলাম। বাবার কাছে গিয়ে বললাম এবং চোখে পানি আসছে। এমন অবস্থায় বাবাকে বললাম, বাবা আমি তো আসলে আমার দ্বারা ব্যবসা হবে না। তো আমার বাবা খুব হেসে বলতেছে, কেন হবে না, তুমি কেন বিজনেস হবে না, সমস্যা কি বলো? তা আমি বললাম, বাবা আপনি তো দেওয়া 7 লাখ টাকা আমি ব্যবসায় লস করে ফেলছি। তা আমার বাবা বললো, কোনো সমস্যা নেই, আমি জানতাম তুমি এটা লস করবা। আমি বললাম, আপনি জেনেও আমাকে 7 লাখ টাকা দিলেন? বললো যে হ্যাঁ, আমি এটা দিয়েছি, এটা আমার মনে হলো যে তোমাকে দেওয়া দরকার, তুমি বাস্তবটা বুঝতে পারবা। তারপর আমার কেন জানি মনটা, আমি বলতেছি না আমার হবে না। তো আমার বাবা আমাকে ডেকে খুব কাছে নিয়ে বুকে জড়িয়ে ওদের বলতেছে, তুমি যেখান থেকে লস করেছো সেখান থেকে তুমি লাভবান হবা, তুমি কন্টিনিউ করো। তো এরপর থেকে আমি আমার বাবার কাছ থেকে 1 টাকাও ক্যাশ নিলাম না। আমি ধরেন আমার বিভিন্ন বন্ধু সার্কেল, আত্মীয় স্বজন, এদের কাছ থেকে আমি বললাম যে তুমি আমাকে কিছু টাকা লোন দাও, আমি তোমাকে শোধ করে দিব। মানে এই লোনটা নেওয়ার আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি বাবার কাছ থেকে নেই, তাহলে আমার ব্যবসার প্রতি যে একটা মনোযোগ দেওয়া, সেটা হতো না। তাহলে আমি যদি লোন নেই, তাহলে আমার লোন পরিশোধের একটা তাড়া থাকবে যে আমি ওনার কাছ থেকে ঋণী। তো এইভাবে নিয়ে নিয়ে আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি আল্লাহর রহমতে আমি টোটালি সংসার আমার গ্রিপে নেওয়া, তাদেরকে দেখাশোনা করা, বাবা মাকে দেখাশোনা করা, ছোট ভাইদের দেখাশোনা করা এবং ইভেন আত্মীয় স্বজনকেও। এখন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি এবং আমি আস্তে আস্তে চাচ্ছি, যেমন এই যে মুভিজ যেটাকে নিয়ে আমার চিন্তা, খবরের দেশ নিউজ পোর্টালকে নিয়ে আমার যে চিন্তা, আমি মনে করি এটা আমার একটা সন্তান। আমি তাহলে প্রশ্নটা তুলি, আমরা যারা আপনার সাথে আছি, যেমন এই যে মুভিজ আছে, খবরের দেশ আছে, কোন চিন্তা থেকে আসলে আপনি এটা গড়ে তুলছেন? এটা সামাজিক কিছু দায়বদ্ধতা, সামাজিক যে অবক্ষয় হচ্ছে, সে অবক্ষয়কে রোধ করার জন্য
আমি চিন্তা করলাম যে একটা মিডিয়া হাউস দরকার, একটা নিউজ পোর্টাল দরকার, সত্যের সন্ধানে যে নির্ভীক ভূমিকা রাখবে। আর এই যে মুভিস, এটা নিয়ে আমার স্বপ্নটা হলো, আমি অনেক আগে থেকেই মুভি দেখতাম। আমি খুব সিনেমা পাগল একটা মানুষ ছিলাম। আমি স্টুডিওতে এফডিসিতে যাইতাম, যাই ওখানে গিয়ে গিয়ে বিভিন্ন শুটিংগুলো দেখতাম। ওই সময় থেকে আমার মনে একটা তাড়না জাগ্রত হচ্ছিল যে আমি কিভাবে এটার সাথে সম্পৃক্ত হতে পারি। তো এটা করতে দেখলাম আমার একটা সুযোগ আসলো। আমার বন্ধু মহল থেকে আমি কিছু তাদের সাথে চলাফেরা করে, যেমন না বললে নয়, মাহমুদ দিদার, বিশেষ করে আপনার কারণে আপনি যখন বিউটি সার্কাস নিয়ে কাজ করতেছিলেন, আপনি বিভিন্ন নাটক আমি দেখতাম, জয়া আপার সাথে আপনার কাজ, সেটা দেখে আরো ইন্সপায়ার হই আমি, যে না, আমাকে কিছু একটা করতে হবে। সেই ধারাবাহিকতায় চিন্তা করলাম যে এখন তো আমি কিছু করতে পারি, হয়তো আমি ছোট করে শুরু করব, ছোট পরিসরে শুরু করব, বাট এটা তো বড় করতে সময় লাগবে না, যদি আমার আগ্রহ, সিনসিয়ারিটি ভালো থাকে এবং আপনাদের একাগ্রতা যদি অনেক বেশি হয়, দেন আমি ভালো কিছু করতে পারবো। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি এগিয়ে যেতে চাই। তাহলে এই যে ব্যবসা, তারপরে এই যে আপনার বহু প্রতিষ্ঠান গড়ে উঠছে, তারপর পরিবার, এইগুলোর মধ্যে সময়টা কিভাবে সমন্বয় করেন? সবাইকে সময় দিতে হবে। এর ভিতরে যেমন আমার প্রতিষ্ঠান, আমার সন্তান, একটা সন্তানকে যেমন ছোটবেলায় মা বাবা কত আদর যত্ন করে বড় করে, তখন কিন্তু সে প্রতিষ্ঠিত হয়, তেমন প্রতিষ্ঠানগুলো একটা সন্তান, তাকেও আপনি সময় দিতে হবে, তাহলে সে গড়ে উঠবে। ও গ্রেট, গ্রেট, ফাইন। তার সময়টা তাহলে আপনি কিভাবে ম্যানেজ করছেন? ধরুন যে আমার যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান আছে, সবগুলো যেমন আমার সন্তান, তাকে আমার সময় দিতে হচ্ছে। ফ্যামিলির প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমার ওয়াইফের প্রতি আমার দায়বদ্ধতা আছে, ভালোবাসা আছে, তাকেও আমার সময় দিতে হবে। আমার বাবা মাকেও সময় দিতে হবে, আমার বিজনেসকেও সময় দিতে হবে। যখন প্রায়োরিটি দেওয়া দরকার, আমি বিজনেসকে প্রায়োরিটি দেই। যখন ফ্যামিলিকে প্রায়োরিটি দরকার, ফ্যামিলিকে দেই। তাহলে আলাদা করে যেভাবে স্ত্রীর কথা বলেছেন, সেটা তো নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রী আপনার কি বিয়েটা প্রেমের বিয়ে ছিল নাকি কিভাবে? ছিল। অ্যারেঞ্জ ম্যারেজে এত প্রেম কিভাবে জন্ম নিল হৃদয়ে? আসলে সে অনেক ভালো মানুষ, সে খুবই ভালো মানুষ। সে আমার কোনো কাজকে কখনো ছোট করে দেখে নাই। আমার আজ এই পর্যন্ত আসার তার অনেক অবদান আছে। আমি এমনও সময় গেছে, আপনি 2 দিন 3 দিন বাসায় যান নাই ব্যবসার কারণে, বিভিন্ন দিকে মুভ করতেছি সকাল থেকে রাত। সে কখনো এটা নিয়ে প্রশ্ন করেনি যে তুমি কেন বাসায় আসতেছো না, কারণ সেও জানে আমি প্রত্যেকটা যে কাজটাকে সামনে রাখি, সব কাজটাকে আমি সবার আগে প্রায়োরিটি দিই। তো ফাইন, এই যে স্ত্রীকে ভালো মানুষ বলা, আসলে এই আমরা তো শুনি অ্যারেঞ্জ ম্যারেজে অতটা প্রেমের গল্প তৈরি হয় না। তাহলে আপনার তো সব প্রেমের গল্প বিয়ের পরে, নাকি বিয়ের আগেও কোনো প্রেমের গল্প আছে? হ্যাঁ, আসলে ওভাবে আমার কোনো প্রেম নেই। যেহেতু আপনি জানতে চাচ্ছেন, আমার ছোটবেলায় একটা মেয়েকে আমার পছন্দ হয়েছিল। তো সেটা আমার ওয়াইফও জানে। তো তাকে আমি প্রপোজ করব। আমরা ব্যাডমিন্টন খেলতেছিলাম আমার ফ্রেন্ড সার্কেল সহ মাঠে। তো হেঁটে যাচ্ছিল, তো যাওয়ার সময় হঠাৎ করে ব্যাডমিন্টন খেলাতে আমার চোখে পড়লো, আরে সে তো অনেক সুন্দর, ভালো লাগছে আমার। আর ওই সময় ভালো লাগাটা, তো আমি ছোট ভাইদের খোঁজ নিতে বললাম যে এটা সে কার বাসায় থাকে, একটু খোঁজ নাও, বা বেড়াতে আসছে কিনা। তো জানতে পারলাম সে আমার এক ফ্রেন্ডের কাজিন। আমি বললাম ঠিক আছে, তাহলে আস্তে ধীরে প্রস্তাব দেওয়া যাবে। তো এর ভিতরে আমার এক ফ্রেন্ড তাকে আপনার প্রাইভেট পড়ানো শুরু করতে মাঝখানে আমার এক ফ্রেন্ড তাকে অফার করে ফেলছিল, এবং তার সাথে সে নিজের ফ্রেন্ড? হ্যাঁ, নিজের ফ্রেন্ড। তার সাথে সে অলরেডি মানে ট্যাগ হয়ে গেছিল। তা আমার খুব খারাপ লাগছিল যে আমি তাকে অফার করব, সে কেন। অবশ্য মেয়েটার ফ্যামিলি আবার আমাকে পছন্দ করত, কিন্তু সত্য কথা বলতে তাকে এখনো বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি। ও মাই গড, মেয়েটা এখনো জানে না? না, অন্যের কাছ থেকে শুনছে, বাট আমার মুখ থেকে কখনো শুনে নাই যে আমি তাকে ভালোবাসি। আপনি কি এখনো তারে মিস করেন, বা এখনো কি তার সাথে কথা হয়? আসলে ওই অর্থে মিস করি না, কারণ আমি আলহামদুলিল্লাহ সুখী আমার ওয়াইফকে নিয়ে। ওই অর্থে মিস করি না, কিন্তু সে একসময় বলেছে আমাকে
যে দোষটা আপনার ছিল, আপনি কেন বলেননি? ওহ, কি সুন্দর, কি দারুণ, কি দারুণ। এখনো তার সাথে আমার কথা হয় এবং আমার বার্থডেতে বিভিন্ন ওকেশনে আমার ওয়াইফ তাকে দাওয়াত দেয়। তাহলে আমি তো বুঝতে পারলাম, আমরা আসলে সত্যিকার অর্থে আপনার শিল্প সাহিত্যের দিকে, সিনেমার দিকে এক ধরনের জার্নি ছিল, আমার পরিবার ব্যবসায়টা এবার এক ধরনের জার্নি। সেই সবকিছু মিলিয়ে আমরা যতটুকু জানি আপনি হচ্ছেন বন্ধু বৎসল, বন্ধু প্রবণ একটা মানুষ। আপনার বন্ধু সার্কেল নিয়ে একটু যদি কিছু বলতে। আমার বন্ধুর সার্কেলটা এভাবে বলি, যদি আমি বলি, যদি রাত 3টাও বাজতো, আমার বাসার ভিতরে, আমার রুমের ভিতরে সব বন্ধুদের আড্ডা। আমার মাকে রাত 3টা বাজে উঠিয়ে রান্না করে দিতে হতো, আমার মায় রান্না করে দিয়ে আমরা সব বন্ধুরা মিলে খাইতাম। বাজার করে নিয়ে যেতাম, ধরুন অনেক সময় বাজার করতাম, অনেক সময় বাসায় ফ্রিজে যা আছে ওগুলা দিয়ে রান্না করাতাম। তো এভাবে যাইতো। মজার বিষয়টা হলো, আমি আমার বিয়ের দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিন সবাই চায় যে তার ওয়াইফকে নিয়ে একা একা বের হতে। আমি একা বের হইনি, আমি আমার বন্ধুদেরকে নিয়ে বের হয়েছি। বউকে নিয়ে, বন্ধুকে নিয়ে? বউকে নিয়ে এবং বন্ধুদেরকে নিয়ে। আমার বউকে এই মেসেজটা আমি দিতে চাচ্ছিলাম ওই সময়, যে তুমিও যেমন আমার জীবনে একটা অংশ, বন্ধুরাও আমার জীবনে একটা অংশ। সত্যিকার অর্থে আরো যেটা আপনাকে বলতে চাই, আপনি কি আপনার বন্ধুদের মধ্যে, আপনার বন্ধুদের অনেকেই আমার কমন ফ্রেন্ড, আপনার বন্ধুদের মধ্যে একটু সবচেয়ে শৈশবের যে বন্ধুটা, তাকে নিয়ে যদি একটু কিছু বলতেন। সেলিম আমার বেস্ট ফ্রেন্ড। সেলিম আছে। এদিক দিয়ে শৈশবের চাইতে আসলে শৈশবের ফ্রেন্ডগুলো এক এক সময় রূপ এক এক রকম হয়, কিন্তু সেলিমেরটা কখনো পরিবর্তন হয়নি। সেলিম আমার খুব ভালো বন্ধু। তার ভিতরে আরও অনেকগুলো বন্ধু আছে, হয়তো এবার বলা যাবে না। পিছনে আমার লাইফে আজকে এই অবস্থায় ফিরে আসা, যেমন আমার বাবার যতটুকু অবদান আছে, তার চেয়ে এমন একটা লোকের অবদান আছে, হয়তো আমি নাম বলতে পারবো না, কিন্তু তাকে হয়তো আপনাদের মাধ্যমে আমি স্মরণ করতে চাই। মানে আমার লাইফে আজকে এই অবস্থায় আসা, এটা তার অবদান। হয়তো জানি না কোনো বাবা তার ছেলের জন্য এতটুকু করে কিনা, কোনো ভাই তার ভাইয়ের জন্য এতটুকু করে কিনা, সে আমার জন্য যা করেছে আমি আজীবন কৃতজ্ঞ। আমার ছেলে মেয়েকে আমি বলেছি যে তোমরাও কৃতজ্ঞ থাকবা। বাহ, এই মানুষটা মহান মানুষ, সেটা সত্যি অনুধাবন করা যাচ্ছে। মহান মানুষের জন্য আমার এই প্রত্যেকটা কথা আপনার হৃদয়ের ভিতর থেকেই বের হচ্ছে। যখন শুধু বের না, হৃদয়, আমি তো বললাম যে উনি যদি আমাকে বলে যে তোমার জীবনটা আমি চাই, আমি নির্দ্বিধায় তাকে বলবো যে কিভাবে নিতে চান। কিছু কিছু মানুষ আছে যে সারা জীবন সে দিয়ে যায়, বিনিময়ে কিছু সে চায় না। আমাকে যে দিয়ে গেছে সে আমার কাছে কিছুই চায় না। যদি আল্লাহ হয়তো আমাকে সুযোগ দেয়, কোনো সময় যদি তাকে আমি কিছু দিতে পারি, আমি খুবই নিজেকে মানে ভালো মানুষ মনে করব। আপনি এখন এটা ইদানিং শুনছি একটা গভীর গানে আপনি মগ্ন হয়ে থাকেন। আমার বন্ধু বেলাল এই গানটার গায়ক, এবং বেলাল আপনাকে সামনে দাঁড়িয়ে গান শুনিয়েছে। আজকে আমরা আমাদের অডিয়েন্সের জন্য একটু আনন্দ দানের উদ্দেশ্যে আপনার প্রিয় গান, কেন প্রিয়, পুরো গানটা একটু দরাজ হৃদয়ে গাইবেন। এই গানটাকে দুভাবে নেওয়া যায়। তো বেলাল খান খুব ভালো একজন শিল্পী, আমার খুবই ভালো একজন বন্ধু মনে করি। তো আমি তার এক লাইনে গানটা বলি। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। থ্যাংক ইউ। আমরা এত সুন্দর করে গানটা গাইলেন, গানটা সত্যি আপনার একেবারে আবেগ বথিত কণ্ঠে গিয়েছেন। আমরা শুনেছি আপনি ভাবিকে নাকি দিনে 3বার গানটা গেয়ে শোনান, এটা কি কেন গাইয়ে শোনান? এটা আমি চাই মরার পরও যাতে আমি তার সাথে থাকতে পারি, এই অর্থে।
আমি যতবারই জন্মগ্রহণ করি, বা আমাদের ধর্মে অবশ্য জন্মগ্রহণের সুযোগ নেই, কিন্তু তারপর মনে হয় পরকালে হয়তো তাকেই আমি চাবো। সো আপনার এখন কিছু পছন্দের বিষয় আছে। আপনার প্রিয় নায়ক কে? প্রিয় নায়ক আমার কাছে সালমান শাহ। দ্যাটস গুড। আর প্রিয় নায়িকা কে আপনার, যার প্রেমে পড়ে হাবুডুবু খেয়েছেন? পূর্ণিমা। তাকে এখনো মনে হয় আমার কাছে সে 18 বছরের পূর্ণিমা এখনো। তার সিনেমা আমি দেখি, কম দেখছি, কিন্তু তাকে খুব পছন্দ হয়, ভালো লাগে। তাহলে একদিন আমরা পূর্ণিমার সাথে কফি ডেট করতে পারি। সুযোগ পেলে অবশ্যই করবো ইনশাল্লাহ। আপনার প্রিয় ভিলেন কে আসলে? হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি, ভেরি গুড চয়েস। এখন আপনার দেশের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ কি আসলে? আপনি কোনো রাজনৈতিক দল করেন নাকি নির্দলীয় দেশপ্রেমিক? মানে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি আসলে আপনার রাজনৈতিক অবস্থানকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে রাজনীতি আমি ফ্রন্ট সাইডে কখনো কোনো সময় ছিলাম না, আসারও ইচ্ছা নেই। যাই হোক, আপনি যেহেতু নন পলিটিক্যাল ব্যক্তি, আমরা ওভাবে পলিটিক্স করি না, আমরা ওটা নিয়ে না বলে বরং আমরা আজকের যে সুন্দর কনভারসেশনের ভিতর দিয়ে আপনি আমাদের খবরের দেশের উদ্দেশ্যে, আমাদের যে অডিয়েন্স আছে, পাঠক আছে, আমাদের দর্শক পাঠকের উদ্দেশ্যে কিছু বলুন। কিভাবে সংবাদ চর্চা, মানে জীবনের সততা, সংবাদের বস্তুনিষ্ঠতা, রুচি, সংস্কৃতি কিভাবে গড়ে তুললে একটা সমাজ বিনির্মাণ হবে, এসব বিষয়। পাঠকদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সুষ্ঠু বিনোদন চর্চা করুন, এবং আমরা যারা নতুনভাবে শুরু করছি বা আপকামিং চ্যানেলগুলো আসতেছে, তাদেরকে আপনারা সাপোর্ট করুন, এবং তাদেরকে আপনারা সাপোর্ট করলে তারা ভালো, আমার যেটুকু মনে হয় তারা ভালো কিছু কাজ আপনাদেরকে দিতে পারবে, যেটা হয়তো ধরেন যে আগে যারা করছে আমি জানি না কী অবস্থা বা কি, আমি কারো কোনো বলতে চাই না। আমরা চাই আমরা সত্যের সন্ধানে নির্ভীকভাবে থাকবো, আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের সাপোর্ট চাই। ধন্যবাদ।